নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই, বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, দেশ বাঁচাতে নির্বাচন চায়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ সম্মেলনে তারা এসব কথা বলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আল আমিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বহু বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে। সংস্কার বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারই পারে প্রকৃত সংস্কার করতে। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই নেই নেই। যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন, নির্বাচন এবং জনগণের নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে, জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে তা রুখে দিতে। সংস্কার শেষ করে নির্বাচন তত্ত্বের সাথে দ্বিমত তার। বলেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে। নেতা আমাদের সঙ্গে আসলে, আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোনো রকমের কোনো বাধা আমরা মানব না। সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সম্মেলনে উপস্থিত ছিলেন 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট। কাজ শেষ হয় নাই। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগেই পুরনো আইন দিয়ে নতুন কমিশন গঠনের সমালোচনা করেছেন সাংবাদিকরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে। আমাদের সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হতে পারে সে বিষয়টি সংস্কার প্রস্তাবে আনার পরামর্শ দিয়েছেন তারা। কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কমিশনকে শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো
মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত, শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন, ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন, কি সুপারিশ দিবেন, তার উপরে নিশ্চয়ই নির্বাচনী যে আইনটি আছে, কমিশন আইন 2022 সালের, সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু একটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠিত। হলফনামা যাচাই বাছাই করার পাশাপাশি কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়ে প্রস্তাব তৈরির কথা জানান তিনি। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে নতুন প্রার্থীর সুযোগ সৃষ্টি হবে। যেমন রাষ্ট্রপতির নির্বাচন, তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই তিনটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব গণমাধ্যমে প্রকাশের দাবিও জানান সাংবাদিকরা। আমরাও যেন জানতে পারি, মানুষও যেন জানতে পারি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আন্দোলন সংগ্রাম শেষ হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিনি একথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি সেই স্বাধীনতার আহ্বান জিয়াউর রহমান করেছেন। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি দেশ, মানুষ ও গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সহ অনেকে। ফুটবল টুর্নামেন্টটিতে রংপুর বিভাগের 10টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতা আহ্বান জিয়াউর রহমান করেছেন, সাম্য, গণতন্ত্র, শোষণহীন সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে গড়ি। আমাদের আন্দোলন সংগ্রামী শেষ হয়নি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি, এবং সেই লড়াই আমরা 16 বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে, তার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। সেই লড়াইটি আমাদের এখনো চলমান রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছিল। যেন তেনভাবে টিকে থাকতে সব রকমের অন্যায় কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা করেন রুহুল কবির রিজভী। রাজধানীর ওয়ালেস গেটে গোলাম নাফিজের পরিবারকে এ সময় আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকেই রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।
আওয়ামী লীগ মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল বলেও জানান রুহুল কবির রিজভী। যারা খুনি হাসিনার পুনর্বাসন চায় তারা ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচারের আগে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা যাবে না। এ সময় জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসনের ঘোষণাও দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিবুর রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও যে দলটি ক্ষমা চাওয়া বা অনুশোচনা পর্যন্ত করেনি তাদের রাজনীতি করার অধিকার নেই। রাজধানীতে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। আন্দালিবুর রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ সহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছে তাদের নিষিদ্ধ করতে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের ভোট চাওয়ার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষ দলটির নেতাকর্মীদের ঘর থেকেই বের হতে দেবে না। বর্তমান সংবিধান সময়োপযোগী নয় মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান। বলেন, সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার ছাড়া সংবিধান প্রণয়নের সুযোগ নেই। তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লবে দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন জানিয়েছে, আর তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ করতে। রাজধানীর পান্থপথে ব্রিক গ্যালারিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে ওয়াল আর্ট প্রদর্শনী। সকালে 8 দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পেজ লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও বেশি বোঝানো সম্ভব একটি ছবি দিয়ে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক সবসময় তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়, যা একটি সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। চিন্তা লিখতাম, মনে আছে কিনা, তাই না, দেয়ালের মধ্যে রাত্রে অন্ধকারে। এখন আমি দেখি না অবশ্যই, এগুলো বোধহয় মানা করে, পুলিশ ধরে ধরে নিয়ে যাবে লেখার সময়, তা হতে পারে না। আমাদের যদি ধরতো না তা না, ওটা কিন্তু খুব এক্সপ্রেসিভ ছিল। ওটা কিন্তু পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিত, অনেক দিন থাকতো আর কি, সবাই মোছা যেত না। ও দ্যাট ইজ আনাদার ওয়ে টু এক্সপ্রেস, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজানে নিত্যপণ্যের চাহিদা ও যোগানের অনুপাত ঠিক রেখে মূল্য সহনীয় করতে কাজ করছে সরকার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর মধ্যে তেল, চিনি ও পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টা করছে। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে বিগত 15 বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। এ সময় রাষ্ট্র অসম্ভবভাবে বিভক্ত ও ভীত সন্ত্রস্ত ছিল। মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিতে সাংবাদিকদের আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। সকলের সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা নিয়ে এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন
বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন আমরা সমানুপাতিক ভাবে রাখতে পারি, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। মুহূর্তে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার দেশের প্রান্তিক জনগোষ্ঠী। তাদের বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান। রাজধানীর সিডাপে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব নিয়ে বিআরসি, শেড ও পিপিআরসির যৌথ সেমিনারে এই পরামর্শ দেন তিনি। সব ক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি দেশের সস্তা শ্রম বাজারকে কাজে লাগাতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রেহমান সোবহান। এ সময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, স্বৈরাচারী সরকার সামগ্রিকভাবে মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে রেখেছিল। এখন তাদের প্রয়োজনগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে, সমাজে ন্যায্যতা নিশ্চিত করে রাষ্ট্র সংস্কার করতে হবে বলেও তিনি মনে করেন। পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী কমল কেন, সেটি নিয়েও প্রশ্ন তোলেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। অর্থনৈতিক বৈষম্য করছে, এইটা তো দুঃখ ব্যাপার। কি একটা বৈষম্য সমাজের মধ্যে, যে প্রান্তিক জনগোষ্ঠী আছে ওনার তো অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই উনারা যে বললেন, উনারা আতঙ্কিত থাকেন সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের, উনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি। ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবেই বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির পরিবারকে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আমরা বেশি কথা বলতেছি না, আমরা তাহলে অ্যাপেলের বিষয়টা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন
তার সাথে চরম দুর্ব্যবহারের কথা, যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি। শুধু তাই নয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। বলতে গেলে বাথরুমটি আরো অভিজাত। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু পতনের আগের বছর 2023-এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আগের সরকার তড়িঘড়ি চুক্তি করায় রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা সংকট সমাধানে শুধু কথা নয়, মিয়ানমারের ক্ষতি হয় এমন ব্যবস্থা তৈরির উপর জোর দিয়েছেন তিনি। সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারকে বেশ কিছু প্রস্তাব দিলেও তারা গ্রহণ করেনি অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট সমাধানে জাতীয় ঐক্যমত্য জরুরি। ইমরুল কায়েসের রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত গঠন বিষয়ে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের আয়োজনে সেমিনার চলে শনিবার দিনব্যাপী। এতে সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হবে, এর সমাধানে সাথে নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। এটা শুধু কথায় হবে না, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা এর আগে দুবার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করলেও আওয়ামী লীগ তা পারেনি, এমনকি বিএনপির কোনো প্রস্তাব আওয়ামী লীগ সরকার গ্রহণও করেনি। এটা সফলভাবে করতে পেরেছে, আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে করার ব্যাপারে, ওরা সেটা করেনি। বাট আমি মনে হয় এই মুহূর্তে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারে কোনো ডিসপিউট থাকার কোনো কিছু নাই। We should all come together. এটা এমন একটা ইস্যু, আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, এবং এটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনিশিয়েটিভ নিয়ে এটা যে সামনের দিকে এগিয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে অভিযোগ সেমিনারে বক্তাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা আজ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত বুধ ও বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট এবং রোগীদের সেবা বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
এছাড়া ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক রোগী গত 18 নভেম্বর মারা যান। তাকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালান। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপরও এ ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালের পুরো বিল স্থগিত রাখা হয় এবং মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মৃত ব্যক্তির সহপাঠীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়। এসবের পরও প্রতিষ্ঠানটিতে হামলার তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গাল গল্প শুনিয়ে লাখো কোটি টাকা লুটপাট করেছে। কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের চৌরাস্তা বাজারে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে বিলডোরা ইউনিয়ন কৃষক দল এর আয়োজন করে। এ সময় সৈয়দ এমরান সালে প্রিন্স বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করেন। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেন্ট মার্টিনে ভ্রমণ একেবারে বন্ধ করে দেয়া সমীচীন নয়। সেখানে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্ম গেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ৩য় তলায় মূল অডিটোরিয়ামে হয়ে গেল মাহমুদুল হাসানের আমার জীবন আমার জিন্দেগি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ডক্টর কামাল সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব এবি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব তসলিমুর রহমান। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সাথে সম্প্রতি মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম ও যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। হজ সংক্রান্ত ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা। সভায় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা সহ হাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে এবার নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সোনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড। শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে সোনি স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে কেক কেটে নতুন স্মার্ট গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে নানা উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্য সহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিটি টিভির সাথে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক, টিভি কেনায় বিনা সুদে 6 মাসের EMI সুবিধা, বিশেষ মূল্য ছাড় সহ আকর্ষণীয় উপহার সামগ্রীর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন, ওভারসিজ বিজনেস হেড নুরুলাইন ওমর, সোনি স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারওয়ার জাহান চৌধুরী এবং উপ মহাব্যবস্থাপক হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো এসিআই ফুডস লিমিটেড নিয়ে এলো এসিআই পিওর ফর্টিফাইড চাল। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের ব্র্যান্ড এসিআই পিওরের অধীনে প্রধান কার্যালয়ে এই পণ্যটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্দৌলা, এসিআই লিমিটেডের এমডি ডক্টর আরিফ দৌলা, এসিআই ফুডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি হেড অব প্রোগ্রাম মান্নান মোম্মা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকালে রাজধানীতে হয়ে গেল টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ট্র্যাব অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠান। জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2024 সালে স্ব কর্মক্ষেত্রের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ট্র্যাব অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুণীজনরা উপস্থিত ছিলেন। শনিবার রাজধানীর গুলশানে এক অভিজাত হোটেলে পরিবেশ বান্ধব প্রযুক্তি শেয়ার এবং নতুন নতুন খাতে বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা ও সেমিনার হয়েছে।
বিশ্বখ্যাত এসি নির্মাতা প্রতিষ্ঠান গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এতে অংশ নেন। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে গ্রিয়ের উদ্ভাবনী প্রযুক্তি, বৈশ্বিক কার্বন নিঃসরণ, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার সহ বাংলাদেশের বাজারে গ্রিয়ের পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে গ্লোবাল রিলেশন ডিরেক্টর রায়ান চুং ও ইলেকট্রোমার্ট লিমিটেডের ডেপুটি ডিরেক্টর নুরুল আফসার উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে এসএসসি 2024 GPA-5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরপি সাহা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রিন্সিপাল মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর MW কলেজের অধ্যক্ষ সোলাইমান খন্দকার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে NCL T20 লিগ টুর্নামেন্টের টাইটেল আল আরাফা ইসলামী ব্যাংক পাওয়ার্ড বাই ওয়ালটন সিলভার স্পন্সর হিসেবে থাকছে লিলি ময়েশ্চারাইজ লোশন। আগামী 11 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে অংশ নিয়ে 8টি দল লড়বে প্রথম NCL-এ। 7টি বিভাগীয় দলের সাথে থাকছে ঢাকা মেট্রো। এবারও জাতীয় লিগ থেকে বঞ্চিত থাকছে ময়মনসিংহ বিভাগ। লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে সিলেটে। বিপিএল এর ফরম্যাটে 8 দলের সেরা 4টি দল প্লে অফ রাউন্ডে খেলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 24 ডিসেম্বর ঢাকায় হবে ফাইনাল ম্যাচ। শনিবার রাজধানীর একটি হোটেলে হয়েছে টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চিং। সিলেটের ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোয় আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান, বিপিএল শুরুর আগে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের T20-র সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা অনুযায়ী এক অঞ্চলের ক্রিকেটার অন্য অঞ্চলের হয়ে খেললেও এই টুর্নামেন্টে খেলোয়াড়রা নিজ নিজ বিভাগের হয়ে খেলার সুযোগ পাবেন। আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো লাভেলো কাপ আর্ম ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট। এতে 5টি ক্যাটাগরিতে 784 জন গলফার অংশ নেন। ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ নুরুল হক মাদুল। ভেটারান উইনার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AK মাসুদ। সিনিয়র উইনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান। লেডি উইনার শাইলা আহসান ও জুনিয়র উইনার হয়েছেন মাস্টার মেহনান তাসিন রহমান। টুর্নামেন্ট শেষে আর্মি গলফ ক্লাবে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। আর উপস্থিত ছিলেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস হক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত যুব সমাজ তৈরির লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে শুরু হয়েছে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট। বর্ণিল আয়োজনে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তার সহ খেলাধুলার প্রচার প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। এর মাধ্যমে সরব হয়ে উঠেছে খাগড়াছড়ি ক্রীড়াঙ্গন। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন 7টি সেনা জোন নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 3 ডিসেম্বর হবে ফাইনাল খেলা। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনে যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা তারেক রহমানের। তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলছেন সংস্কারকরা। ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন। বিচারের আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই, বলেছেন সার্জিস। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এর আগে 9টায়
রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রয়েছে। আর বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।